হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন মজাদার রোমান্টিক গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি সবার ভালো লাগবে। আমার স্বামী আমাকে অনেক কষ্ট দিত আর ডিভোর্স দেওয়ার হুমকি দিতে থাকত। আর একদিন আমার স্বামী আমায় ডিভোর্স দিয়ে দিল। তারপর আমি আমার শ্বশুরকে বিয়ে করে সমস্ত সম্পত্তি আমার নামে করে নিলাম। আর তারপর আমি আমার বরের সাথে যা করলাম সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আমি আমার গ্রামের সর্দারের একমাত্র মেয়ে ছিলাম। আমার মা-বাবা আমাকে ভীষণ আদরে বড় করেছে। একমাত্র হবার কারণে তারা আমার সমস্ত আবদারকে প্রশ্রয় দিত। না হলে আমাকে একদম রাজকুমারীর মতো রাখা হয়েছিল। কষ্টর সাথে তো দূর দূর পর্যন্ত আমার কোনো সম্পর্কই ছিল না। গরমের দিন ছিল সেটা, যেদিন আমি বিকেল বেলা আমাদের অট্টালিকা থেকে বাইরে বেরিয়েছিলাম। সেদিন আমাদের গ্রামেই তৈরি হওয়া খুব সুন্দর একটা বাগানে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যেই আমি বাগানে পৌঁছালাম, আমি তখন ওখানে একটা ছেলেকে দেখলাম যে ভীষণ সুন্দর ছিল। ছোটবেলা থেকেই আমাকে সুন্দর জিনিসপত্র আকর্ষণ করত। আর ওই ছেলেটাকে দেখে আমার হৃদয়ও তার প্রতি আকর্ষিত হল। আমার হৃদয় চাইছিল যে আমি সেই ছেলেটার সাথে কথা বলি। কথা বলতে কি জানি কেন আমার মনের মধ্যে একটা আশা জেগেছিল যে সে যেন আমার দিকে তাকায়, আমার কথা শোনে আর আমিও তার কথা শুনি। কিন্তু নিজের হৃদয়কে সংযত রেখে আমি ফিরে আসার রাস্তা ধরলাম আর চুপচাপ প্রাসাদে ফিরে আসলাম। আমি প্রাসাদে আসার পর মনে হচ্ছিল যে আমার মনের মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি হয়েছে। দুদিন এভাবেই অস্বস্তির মধ্যেই কাটল। এদিক ওদিক মন দেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু যখন সব দিক দিয়ে আমি হেরে গেলাম তখন আমার হৃদয় চঞ্চল হয়ে উঠল। আর তারপর আমি আবার ওই বাগানে গেলাম। কিন্তু এবার আমাকে মন খারাপের মুখোমুখি হতে হলো, কেননা সেখানে সেদিন কেউ ছিল না। আমি মন খারাপ করে ফিরছিলাম আর তারপর অনেকদিন পর্যন্ত আমি উদাস হয়েছিলাম। আমি অনেক সাহস করলাম আর বাগানে গেলাম। কিন্তু এবারও সেখানে কেউ ছিল না। ওখানে সেই ছেলেটির কোনো নামচিহ্ন পর্যন্ত ছিল না। এবার আমি রেগে গেলাম আর আমি বুঝতেই পারলাম না যে কখন সেই ছেলেটা আমার জেদে পরিণত হল। ছোট থেকেই আমি আমার জেদ পুরো করার ব্যাপারে শৌখিন ছিলাম। পরিস্থিতি যেরকমই হোক না কেন, আমি যে ব্যাপারে জেদ করতাম সেটা পুরো করেই ছাড়তাম। এবার তো এটা আমার জীবনের ব্যাপার হয়ে গিয়েছিল। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি বিয়ে করি তবে এই ছেলেটিকেই করব। সেই সময় তো আমি শুধু তাকে দেখেছিলাম। বাড়িতে এসে আমি আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বললাম। ছেলেটির ব্যাপারে মা খোঁজ নেবে, আমাকে মা সেটা জানাল। কিছুদিনই কেটে যাওয়ার পরে আমার মা সেই ছেলেটির ব্যাপারে সবকিছু খোঁজ পেল। ছেলেটিও জায়গিরদারের ছেলে। ওরা আমাদের গ্রামেরই লোক ছিল। এই কারণে আমাদের দুজনের তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। আমাদের বিয়ে হয়েছিল কিছুদিন মাত্রই হবে। একদিন হঠাৎ আমার বর নেশার ঘোরে চুর হয়ে বাড়ি ফিরল। তাকে নেশার ঘোরে টলতে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি তো তাকে একজন ভালো সৎ মানুষ ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো একটা বাজে লোক প্রমাণিত হল। নিজের ভাগ্যের উপর আমার কান্না আসল। কেননা এই জীবনটা আমি আমার মা-বাবার বিরুদ্ধে গিয়ে নিজে নির্বাচন করেছিলাম। আমি তাকে খুব কষ্ট করে সাহারা দিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলাম। ঘরের মধ্যে আসতেই সে বিছানার উপর বসে গেল। আর তখন আমার বরের প্রতি আমার রাগ হতে লাগল। সে তো ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার ঘুম সে নষ্ট করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আমি সোফাতেই শুয়ে পড়লাম আর সকালে তার সাথে কথা বলবো বলে ভাবলাম। ঘুম তো চোখে ছিলই না, তাই পুরো রাত আমি জেগে রইলাম। পরের দিন সকালবেলা আমার বর ঘুম থেকে ওঠার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাত্রিবেলা নেশা করে ঘরে আসতে তোমার লজ্জা করল না? তখন সে সম্পূর্ণভাবে উল্টে গেল আর বলল যে সে কোনো নেশাই করেনি। তার মিথ্যা কথায় আমি তো অবাক হয়ে গেলাম। তার এরকম মিথ্যে কথা বলার কি প্রয়োজন পড়ল? আমি বললাম, আপনার লজ্জা করে না মিথ্যা কথা বলতে? আমি নিজে জিজ্ঞাসা করলাম, রাত্রিবেলা নেশা করে ঘরে আসতে তোমার লজ্জা করল না? আমি নিজে দেখেছিলাম তোমাকে নেশার অবস্থা, আর আমি নিজেই তোমাকে ঘর পর্যন্ত নিয়েও আসলাম। তাহলে তুমি মিথ্যে কি করে বলতে পারো? তখন সে আবার বলল যে আমি কোনো নেশাই করিনি। বেশি কথা বলো না, আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে কোনো ওষুধ এনে দাও। ঘরের কথা শুনে আমার রাগ তো প্রচুর হল, কিন্তু আপাতত বরের কথা না শুনে আমার অন্য কোনো রাস্তাও ছিল না। এই কারণে আমি তার জন্য লেবুর জল বানিয়ে নিয়ে আসলাম। কেননা সে মিথ্যা বলছিল, কিন্তু বাস্তব সত্যি তো এটাই যে সে রাত্রিবেলা নেশা করেই টলতে টলতে ঘরে এসেছিল। আমি তাকে যখন লেবুর শরবত দিলাম সে তা পান করল এবং বলল তার এখন খিদে পেয়েছে। আমাকে তার কথা শুনতে হলো এবং আমি তার জন্য খাবার আনতে চলে গেলাম। খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ল। এদিকে আমার তো ক্ষুধা, ঘুম কিছুই হচ্ছিল না।
সারাদিন সে ঘুমালো, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেল। সে অন্যদিনের তুলনায় একটু বেশিই সাজগোজ করল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? সে উত্তর করল, তুমি শুধু নিজের কাজ করো। বিনা কারণে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করুক এরকম বউ আমার পছন্দ নয়। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি যদি জিজ্ঞাসা করেই থাকি, তার মধ্যে ভুল কি আছে? আমি তাকে আবার যখন জিজ্ঞাসা করলাম, যে কথাটা সে বলল তাতে আমার পা কেঁপে উঠল। আমি কাঁপতে শুরু করে দিলাম। যখন কিনা সে নিজের কথা শেষ করে তৈরি হয়ে সেখান থেকে চলে গিয়েছিল। না জানি কতদিন পর্যন্ত আমি তার কথায় বিশ্বাস করার চেষ্টা করছিলাম। সে আমাকে বিনা কারণে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে তার হয়েছেটা কি? সে কেন এই সামান্য কথায় আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারল? নেশা সে করত, ভুল সে করত, আর নিজের ভুল স্বীকার করার বদলে সে উল্টে আমার উপর চিৎকার করতে লাগল। আমি থেকে থেকে নিজের সিদ্ধান্তের জন্য কান্না করতে শুরু করে দিয়েছিলাম। যদি আমি আমার মা-বাবার কথা শুনতাম আর তার মতো নেশাখোর মানুষকে বিয়ে করার জন্য জেদ না করতাম তাহলে আজ আমার জীবন নিশ্চিতভাবেই ভালো হতো। কাঁদতে কাঁদতে কখন ঘুমের মধ্যে আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি বুঝতেও পারিনি। প্রথমত আমি আগের দিন থেকেই ক্ষুধার্ত ছিলাম আর তার উপর আমি ঘুমাতেও পারিনি। এরই মধ্যে আমি সবেমাত্র ঘুমে চোখ বন্ধ করেছি, সেই সময় ঘরের মধ্যে হওয়া চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমি অনেক কষ্টে ঘুম চোখ খুলে দেখলাম আমার বর নেশার ঘোরে টলতে টলতে কোনো একটা জিনিসে ধাক্কা খেয়ে অনেক কষ্ট করে ঘরের মধ্যে এসে পৌঁছাল। তাকে দেখে আমি রেগে গেলাম। আজ আমি তাকে সাহারা দেওয়ার চেষ্টা একদমই করলাম না। বরং সে নিজেই ঠক্কর খেয়ে জিনিসপত্র ভাঙতে ভাঙতে নিজের বিছানা অবধি এসে পৌঁছল। আমি প্রথমেই সোফায় আমার বিছানা পেতে নিয়েছিলাম। কেননা এবার ওই মানুষটার সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। সে নিজেই যেমন তেমন করে বিছানায় পড়ে গেল। আর তারপর আমিও সবকিছু ভুলে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কেননা আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সকালে যখন আমি উঠলাম, আমার বর ঘরের মধ্যে ছিল না। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু যখন ঘড়ির দিকে তাকালাম আমি যেন ঝটকা খেলাম। কেননা ঘড়িতে সময় 4টে বলছিল। আমি তখন হাত মুখ ধুলাম আর ঘরের বাইরে বেরিয়ে গেলাম। আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে কিভাবে এত দেরি পর্যন্ত আমি ঘুমাতে পারি। কিন্তু পরের দিন আমার শ্বশুর গ্রাম থেকে শহরে আসলেন। তিনি আমার ফুলে যাওয়া চোখ দেখে আমায় জিজ্ঞাসা করলেন, আমার শরীর ঠিক আছে কিনা, বা এত দেরি পর্যন্ত আমি কেন ঘুমিয়েছিলাম। আমার কাছে তার প্রশ্নের কোনো জবাব ছিল না। কেননা আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি এত দেরি অবধি কিভাবে ঘুমোতে পারি। আমি শিশুরকে কোনো উত্তর দিলাম না। আর খাবার নিতে ঘরে চলে গেলাম। কেননা আমার ভীষণ খিদে পেয়েছিল। আর খাবার খাওয়ার পর নিজের ভাগ্যের উপর কাঁদা ছাড়া আর আমার কোনো কাজ ছিল না। রাতে যখন বর পুরোপুরি সজ্ঞানে বাড়ি ফিরল, আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম যে সে আজকে তো নেশা করে আসলো না। কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করা বা কথা বলা জরুরি মনে করিনি। রাতের 12টা বেজে গিয়েছিল। এজন্য আমি আরাম করে সোফায় শুয়ে পড়লাম। কিন্তু সেও আমার সাথে কোনো রকম কথা বলল না। আমি অবাক নিশ্চয়ই ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে আসলে হচ্ছেটা কি। পরের দিন আমি যখন সকালে উঠলাম, বর আমাকে বলল, আজ রাতে জিনিসপত্র রেডি রাখবে, কোথাও যাওয়ার আছে গিউ। আমি অবাক হয়ে গেলাম যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি বললাম যে আমি কোথাও যেতে চাই না। তখন সে বলতে লাগল যে যেতে তোমাকে হবেই, তুমি যাবে তবেই আমি নিজের উদ্দেশ্যে সফল হতে পারব। আমি অবাক হয়ে গেলাম যে সে কি বলছে। সে এই কথাটা বলে চলে গিয়েছিলে। এদিকে আমি সারাদিন এটা ভাবতেই থাকলাম যে তার কথার মানে কি হতে পারে। যখন সে বাড়ি আসলো, আমাকে বলতে লাগল যে আমি জিনিসপত্র গুছিয়েছি কিনা। আমি অবাক হয়ে গেলাম যে সে আমাকে এত তাড়াতাড়ি কোথায় পাঠাতে চাইছে। যখন হঠাৎ করে আমার সামনে কিছু কাগজ ফেলল, আমি তো অবাক হয়ে দেখলাম। আর তারপর যখন সেটা খুললাম আর পড়লাম তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমার জন্য এটা বিশ্বাস করা ভীষণ কঠিন ছিল, কেননা আমার বর কিছু না জেনে বুঝেই আমাকে ডিভোর্স দিতে চাইল। এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কারণ আমার এরকম কোনো ব্যাপারে বিশ্বাসই ছিল না। আমাকে আমার বর বাবার বাড়িতে পাঠিয়ে দিল। আমার মা বাবা যখন জানতে পারল তারাও চিন্তায় পড়ে গেল। কিন্তু কপালের লেখা কে মুছতে পারে। ঠিক এই সময় আমি সিদ্ধান্ত নিলাম যে এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। ঠিক এই সময় আমার শ্বশুর আমার সাথে দেখা করতে আসতে চাইল। কিন্তু আমি তার সাথে দেখা করতে রাজি হইনি।
কিছুদিন পরে আমি নিজেই শিশুরকে ফোন করে আমাদের বাড়িতে ডেকে নিলাম। সে তারপরের দিনই সে চলে আসলো। সে আমাকে জিজ্ঞাসা করল যে, কি হয়েছে? কি জন্য সে তোমাকে ডিভোর্স দিয়েছে? তখন আমি তাকে বললাম যে সে নেশা করত। তারপরেও আমি তার সঙ্গে থাকতাম। একদিন সে হঠাৎ আমার মুখে ডিভোর্সের কাগজ ছুঁড়ে মারল আর আমাকে এখানে পাঠিয়ে দিল। নিজের ভাগ্যের উপর আমার কান্না পাচ্ছিল। কিন্তু শ্বশুরের পরের কথাগুলো শুনে আমার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ল। আমার শ্বশুর বলতে লাগল যে আমার ডিভোর্সের দুদিন পরেই সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। মেয়েটা যথেষ্ট মেজাজি। সেই ওকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে। আর এখন তো ওরা দুজনেই খুব খুশি খুশি আছে। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি আবেগে পড়ে একটা খুব ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার কথা ভেবে ফেললাম। আমি আমার শ্বশুরকে বললাম যে তোমায় আমাকে বিয়ে করতে হবে। আমার কথা শুনে সে অবাক হয়ে গেল। কেননা সে আমার বাবার বয়সী ছিল। সে আমাকে বিয়ে কিভাবে করতে পারে? কিন্তু আমি জানলাম, আমার শ্বশুর আমার বরের নিজের বাবা ছিল না। বরং সে কাকা ছিল। সে বিয়ে করেনি আর আমার বরকেই নিজের ছেলের মতো করে লালন পালন করেছিল। কেননা আমার বরের মা বাবা ছোট বয়সেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রথমে তো শ্বশুর আমার কথার উত্তরে সরাসরি না বলে দিল। কিন্তু আমার জেদের কারণে তাকে হ্যাঁ করতে হল। ঠিক পরের দিন আমি তার বউ হয়ে তার বাড়ি গেলাম। আমাকে নিজের সামনে দেখে আমার বর আমার কাছে আসলো আর নিজের সাথে নিজের বুকেও নিয়ে আসলো আর বলতে লাগল, আমি তোমার তুলনায় অনেক সুন্দর বউ এনেছি। আর আমি ওর সাথে খুব ভালো আছি। কিন্তু তুমি এখানে কি করতে এসেছ? তুমি কি আবার দ্বিতীয়বার আমার বউ হওয়ার স্বপ্ন দেখছ নাকি? আমাকে দেখে সে নিজের বউয়ের হাতে তালি মেরে আমার মজা ওড়াতে লাগল। আর আমার সহ্য করার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। আমি প্রথমে তার মুখে একটা থাপ্পড় মারলাম। সে বোধহয় আমার থেকে এটা আশা করেনি। এই কারণেই সে আমাকে দেখে অবাক হয়ে গেল। অবাক তো তার বউও হয়ে গিয়েছিল। তার বরকে তার প্রাক্তন বউ যখন চড় মরে তখন সেটা অনেক বেশি অপমানের হয়। সে আমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু আমার শ্বশুর নিজে এগিয়ে এসে তাকে আরও একটা জোরে থাপ্পড় মারল। এই সমস্ত দেখে সে অবাক হয়ে গেল। শ্বশুর বলতে লাগল যে তোমার মায়ের সমতুল্য। আর এখন ইনি আমার স্ত্রী। খবরদার যদি এনার সাথে বেশি জোরে কথা বলেছ। সমস্ত সম্পত্তি আমার আর আমি এর পুরো দাবিদার। তাই চাইলেই তোমাকে ঘর থেকে বের করে দিতে পারি। উনার কথা শুনে আমার প্রাক্তন বরের অনেক বড় ধাক্কা লেগেছিল মনের মধ্যে। সেজন্য সে কিছুই বলতে পারল না। আমি নিজের বরের সাথে তার ঘরে চলে এলাম। আমি এখানে এসেছিলাম এই জন্যই যে তার জীবন বরবাদ করতে পারি। ঠিক যেভাবে সে আমার করেছিল। পরের দিন যখন আমি সকালে উঠলাম আমি তার বুকে জলখাবার বানানোর হুকুম দিলাম। সমস্ত চাকরদের আমি নিজের কাজের জন্য বেছে নিয়েছিলাম। তারা শুধু আমারই কাজ করার জন্য ছিল। আর যে কিনা এতদিন ধরে আরামের জীবন কাটাচ্ছিল তাকে এবার তার ক্ষমতা বোঝানোর সময় এসে গিয়েছিল। আমি তাকে দিয়ে জলখাবার তৈরি করালাম। কিন্তু সে কোনো কাজেরই ছিল না। আমি সেই খাবার ফেরত পাঠিয়ে দিলাম। আর তাদের দুজনকেই সেই খাবারটা খাওয়ার জন্য হুকুম দিলাম, কারণ সেটা ছিল অর্ধেক কাঁচা আর অর্ধেক জ্বলে যাওয়া খাবার। যেটা কিনা খুব কষ্ট করে তারা দুজন খেল। নিজের জন্য আর শ্বশুরের জন্য আমি তাজা খাবার চাকরানিকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। খাবার খাওয়ার পর আমি তাদের দিয়ে পুরো ঘর পরিষ্কার করালাম। আমার প্রাক্তন বর জমি জায়গার ব্যাপারে ভীষণ লোভী ছিল, যার জন্য সে সবকিছু সহ্য করছিল। কেননা সে খুব ভালো করে জানত যে এই সমস্ত সুখ ঐশ্বর্য যদি তার থেকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে তার হাত খালি হয়ে যাবে। আমি কিছুদিনের মধ্যেই তার জীবন নষ্ট করে দিয়েছিলাম। যার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আর তারপর সেই দিনটা আসলো যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। তার বউ এই সমস্ত কাজ করে করে ক্লান্ত হয়ে গিয়েছিল, সে সুখ ঐশ্বর্যের কারণে তার সাথে বিয়ে করেছিল। আর এখন যখন তাকে চাকরের মতো জীবন কাটাতে হচ্ছে তখন সে নিজেই ডিভোর্সের কথা বলে দিল। সে বলল সে ভীষণ সুন্দরী, সে যে কোনো ধনী পরিবার বিয়ের জন্য পেয়েই যাবে। সে বলল, আমি তোমার সাথে আমার জীবন নষ্ট করতে পারব না, আমাকে ডিভোর্স দাও আর আমার জীবন থেকে তুমি চলে যাও। কিন্তু আমার প্রাক্তন বর তাকে ডিভোর্স দিতে চায়নি। কিন্তু তার বউ কোনোভাবেই তার সাথে থাকার জন্য রাজি ছিল না। তার কারণে বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিতে হল, আর তারপর তার বউ তাকে ছেড়ে চলে গেল। পরের দিন সে আমার কাছে আসলো আর আমার থেকে ক্ষমা চাইল। কিন্তু আমার তার উপর একটুও দয়া হল না। আমি বিয়ের আগে থেকেই সমস্ত জমি জায়গা নিজের নামে করে নিয়েছিলাম। কেননা আমার শ্বশুরের ক্যান্সার ছিল,
আর সেটা শেষের স্টেজে। তার বেঁচে থাকা অসম্ভব ছিল। এই কারণের জন্য তিনি সমস্ত জমি জায়গা আমার নামে করে দিলেন। কারণ তার নিজের ভাইপোর উপর একটুও বিশ্বাস ছিল না যে সে তার মৃত্যুর পর তার জমি জায়গা দেখাশোনা করতে পারবে। বরং তার বিশ্বাস ছিল সে সেই সমস্ত টাকা পয়সা জমি জায়গা ফুর্তি করে উড়িয়ে দেবে। সমস্ত জমি জায়গা আমার নামে ছিল, যার জন্য আমি তাকে এই সমস্ত বিষয়ে আগে থেকেই সাবধান করে বলেছিলাম, সমস্ত জমি জায়গা আমার নামে আছে, আর তোমাকে একটা নয়া পয়সাও আমি দেব না। এবার তুমি নিজের ওই সুন্দরী বউয়ের সঙ্গে গিয়ে থাকো। সেই তোমাকে খাওয়াবে, আর সেই তোমার সমস্ত প্রয়োজন পুরো করবে। আমার কথা শুনে তার মাথার উপর পাহাড় ভেঙে পড়ল। সে তার বাবার থেকে এটা আশা করেনি। কিন্তু যাই হয়েছিল ভালোই হয়েছিল। সে বাড়ি ছেড়ে যেতে পারত না, কেননা তার বউ তো আগেই চলে গিয়েছিল, আর এখন সে তাহলে কোথায় যাবে? এজন্যই সে আমার কাছে হাত জোট করে বলেছিল আমি যেন তাকে ঘর থেকে না বের করি। আমারও তার উপর একটু দয়া হলো, আর আমি তাকে ঘরে থাকতে অনুমতি দিলাম। কয়েকদিন কেটে গিয়েছিল, আর আমার শ্বশুর মারা গেল। নিজের বাবার মৃত্যু সহ্য না করে আমার প্রাক্তন বর অসুস্থ হয়ে গেল। সেই সময় আমি তার অনেক সেবা করলাম। আর কিছু দিন পরে সে যখন সুস্থ হয়ে গেল, তখন সে আমার সামনে কাঁদতে শুরু করল, আমার হাতে পায়ে ধরতে লাগল, আর আমার থেকে ক্ষমা চাইতে লাগল। তার অবস্থা সত্যি দয়া পাওয়ারই যোগ্য ছিল। আমি না পেরে তার উপর মায়া করলাম, আর আমি তাকে ক্ষমা করে দিলাম। সে বলতে লাগল যে সে আমার উপর অনেক অন্যায় করেছে। সৌন্দর্যের ফাঁদে পড়ে সে নিজের সুন্দর ঘরকে নিজের হাতে নষ্ট করেছিল। আমি তাকে বললাম, তুমি লেখাপড়া জানো, নিজের পায়ের উপর দাঁড়াও, কোনো চাকরি করো। আমি আমার সম্পত্তি থেকে তোমায় কিছুই দেব না। সে আমার কথা শুনল, আর চাকরির খোঁজে বেরিয়ে গেল। তার কাজের জন্য আমি তাকে চাকরো দিয়ে দিয়েছিলাম, যার জন্য সে আমাকে ধন্যবাদও জানিয়েছিল। এখন ও শুধু নিজের জন্য একটা ভালো চাকরির দরকার ছিল, যাতে সবকিছু ঠিক হয়ে যায়। সে সকাল বেলা ঘর থেকে বেরিয়ে যেত আর বিকেল বেলা ফিরত। এক সপ্তাহ চেষ্টা করার পর সে খুব ভালো একটা কোম্পানিতে ম্যানেজারের পদ পেয়ে গেল। সে যখন বাড়ি আসলো তখন সে ভীষণ খুশি ছিল। সে আমাকে বলল যে সে চাকরি পেয়ে গেছে। এবার খুব তাড়াতাড়ি সে নিজের পায়ের উপর ভালোভাবে দাঁড়িয়ে যাবে। আমি খুশি ছিলাম যে তার জীবন শোধরাতে শুরু করেছিল। আমার জন্য এটুকুই যথেষ্ট ছিল। একদিন সে রাতে আসলো আর এসে আমার ঘরে চলে এলো। এতদিনের মধ্যে এই প্রথমবার ছিল যখন সে আমার ঘরে আসলো। আমি তাকে আমার ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলাম। সে আমার পায়ের কাছে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। সে আমাকে যেটা বলল আমি শুনে অবাক হয়ে গেলাম। কেননা সে যেই কথাটা আমাকে বলল আমি কখনো ভাবতেও পারিনি যে সে এরকম কোনো কথা বলতে পারে। আমি তাকে তার ঘরে পাঠিয়ে দিলাম। আর আমার চোখের জলকে আমি আটকাতে পারলাম না, আর রাত আমি কেঁদে কাটিয়ে দিলাম। পরের দিন সকাল হতেই ড্রাইভারের সাথে আমি ঘরে চলে এলাম। আমার মা বাবা হঠাৎ করে ভীষণ চিন্তায় পড়ে গেল। কিন্তু আমি তাদেরকে শান্ত করলাম আর নিজের ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র গোছালাম আর তারপর বাড়ি ফিরে এলাম। আমি তার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আমার অপেক্ষা অপেক্ষাই থেকে গেল। আজকে রাতে সে বাড়ি ফিরল না। আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম আমি হয়তো তার কথা শুনিনি বলে সে আবার ওরকমই করছে। তারপরের দিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে এবারও ফিরল না। আমি বুঝে গেলাম যে আমি হয়তো তার কথা শুনিনি। সেই জন্য সে রেগে গিয়েছে বা নিজের কৃতকর্মের জন্য সে আফসোস করছে। কিন্তু আমি এটুকু নিশ্চয়ই জানতাম যে আমাকে এবার কি করতে হবে, আর কি করলে আমার জীবন আবার আগের মতোই ঠিক হয়ে যাবে। সারাদিন অপেক্ষা করার পর আমার চোখ ঘুমে জুড়ে আসছিল। ঠিক সেই সময় দরজা খোলার আওয়াজ পেলাম। রাতে সে ঘরে ফিরল। তখন সে আমাকে নিজের ঘরে দেখে চমকে গেল। আমাকে নিজের ঘরে দেখে সে অবাক হয়ে গেল। সে আমাকে জিজ্ঞাসা করল যে মাঝরাতে আমি তার ঘরে কি করছি। আমি বললাম, আগে স্নান করে নাও, তোমার জন্য আমি খাবার বাড়ছি, তারপর কথা বলছি। সে মাথা নাড়িয়ে চলে গেল, আর ফ্রেশ হয়ে আসার পর আমি তাকে খাবার খেতে দিলাম। খাবার খাওয়ার পর বাসনগুলো জড়ো করে আমি নিজের ঘরে চলে এলাম, আর তার সামনে দুটো ফাইল রাখলাম। সেগুলো দেখে সে দ্বন্দ্বে পড়ে গেল। কিন্তু যখন সে ফাইলগুলো তুলল তো ফাইলে থাকা কাগজ দেখে সেই শব্দগুলো পড়ে তার পায়ের তলা থেকে জমি চলে যাওয়ার মতো অবস্থা হল। আমার চোখে জ্বলছিলে। তখন সে আমার কাছে আসলো আর আমাকে জড়িয়ে কাঁদতে লাগল। আমাদের ডিভোর্স কোনোদিন হয়নি, কেননা সে মিথ্যা কাগজ বানিয়েছিল।
কিন্তু সেই কাগজে আমি তো সাইন পর্যন্ত করিনি, আর তাই সে আমাকে ডিভোর্স দেয়নি। আমি আমার শ্বশুরের সাথে মিলে গিয়েছিলাম, কেননা সে যখন আমার সাথে দেখা করতে এসেছিল সে বলেছিল যে তার ক্যান্সার আছে আর সে বেশি দিন পর্যন্ত বাঁচবে না। কিন্তু নিজের জীবনে সে তার ভাইপোর সুখী সংসার ভালোভাবে দেখে যেতে চায়। যেই মেয়েটিকে আমার বর বিয়ে করেছিল সে একজন লোভী মহিলা ছিল, আর তাকে শাস্তি দেওয়া একদমই কঠিন ছিল না। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বরকে আমরা তার ভুল সংশোধন করিয়ে ছাড়ব। আর তারপর সবকিছু প্ল্যান অনুযায়ী চলতে লাগল। সম্পত্তি প্রথম থেকে তার নামেই ছিল, আমার শ্বশুর তাকে মিথ্যা কথা বলেছিল। সমস্ত সত্যি জানার পর আমার বর আরও একবার আমার থেকে ক্ষমা চাইল। সে সত্যিকারের লজ্জিত ছিল। আমি তাকে ক্ষমা করে দিলাম। সে ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলল যখন কিনা সম্পত্তি সে নিজেই আমার নামে করে দিয়েছিল। আর এরপর আমরা হাসিখুশিভাবে জীবন কাটাতে লাগলাম। এটি ছিল আজকের গল্প। আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।